আপনারা কি জানেন এই তৃতীয় বিশ্বর দেশগুলোতে আমেরিকা কিংবা এই পশ্চিমা দেশগুলো কিভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে? আমরা হয়তো অনেকে মনে করে থাকতে পারি যে এই পশ্চিমা দেশ কিংবা আমেরিকা হয়তো তৃতীয় বিশ্ব কিংবা বাংলাদেশের প্রতিটি ইস্যুতে তারা হয়তো বাংলাদেশের সরকারকে কি করতে হবে কি করতে হবে না এটি বলে দেয়। কিন্তু বিষয়টি আসলে এরকম নয়। তারা এরকম সব ইস্যুতে কি করতে হবে কিংবা কি করতে হবে না এরকম কোনো প্রেসক্রিপশন দেয় না। তবে এরকম প্রেসক্রিপশন না দিলেও বাংলাদেশের সরকার তাদেরই প্রেসক্রিপশন মতো কাজ করতে বাধ্য হয়। কিভাবে? সেটি তারা অনেক মাধ্যমে করে থাকে, যেমন কূটনৈতিক চাপ, সামরিক চাপ, ভূরাজনৈতিক চাপ। তবে শুধুমাত্র ঋণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষা ব্যবস্থায় কি পরিমাণ প্রভাব এই পশ্চিমারা ফেলতে পারে তাই আজকে আলোচনা করব। বাংলাদেশ কিংবা তৃতীয় বিশ্বের দেশ যখন আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক কিংবা পশ্চিমা কোনো দেশ থেকে ঋণ নেয়, তখন তারা স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম নামে কিছু শর্ত চাপিয়ে দেয়। সেই শর্তগুলো অনেক রকম হতে পারে। এটি তারা তাদের সুবিধা মতো শর্ত নির্ধারণ করে। যেমন এই শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কোন সেক্টরে ভর্তুকি কমিয়ে দিতে হবে কিংবা কোন সেক্টরে ভর্তুকি বাড়াতে হবে সেটি তারা নির্ধারণ করে দেয়। যেমন তারা বেশিরভাগ তৃতীয় বিশ্বের দেশে খাদ্য, জ্বালানি এবং কৃষি থেকে ভর্তুকি উঠিয়ে নেওয়ার শর্ত দেয়। এখন যদি খাদ্য, জ্বালানি কিংবা কৃষি থেকে একটি সরকার তার ভর্তুকি উঠিয়ে নেয়, তাহলে স্বাভাবিকভাবেই কৃষিখাতের উৎপাদন খরচ বেড়ে যাবে। কৃষকরা তখন কৃষি রিলেটেড সকল জিনিসপত্রের দামের কারণে তারা কৃষিকাজ করতে চ্যালেঞ্জের মুখে পড়বে এবং ফলশ্রুতিতে দেশে কৃষকের সংখ্যা কমতে থাকবে। কৃষকের সংখ্যা যখন কমতে থাকবে তখন দেশে খাদ্যে ঘাটতি দেখা দিবে। খাদ্য ঘাটতি দেখা দিলে দেশ তখন বাধ্য হয়ে বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হবে। তখন বিদেশি দেশগুলো লাভবান হবে এবং অপরদিকে কৃষকরা কৃষিকাজ পরিত্যাগ করার জন্য দেশে বেকারত্বের সংখ্যা বাড়তে থাকবে এবং এই চাপ এসে দেশের অর্থনীতিতে আঘাত হানবে। আবার জ্বালানি খাতে যদি ভর্তুকি কমিয়ে দেওয়া হয়, তাহলে জ্বালানির দাম বেড়ে যাবে। জ্বালানির দাম বেড়ে গেলে দেশের প্রায় প্রতিটি জিনিসপত্রের দাম বেড়ে যাবে, পরিবহন খরচ বেড়ে যাবে, ইন্ডাস্ট্রির খরচ বেড়ে যাবে। ফলে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাবে, যাতায়াত খরচ বেড়ে যাবে এবং দিন শেষে ওই দেশটি দিন দিন অর্থনৈতিকভাবে আরও নিম্নমুখী হতে থাকবে। এরপর হচ্ছে তারা শর্ত হিসেবে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে তারা প্রাইভেটাইজেশনের হুকুম দেয় এবং বিদেশ থেকে পণ্য আমদানি করার ক্ষেত্রে শুল্ক কমিয়ে আনার হুকুম দেয়। তো যখন তাদের অর্ডার অনুযায়ী রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে প্রাইভেটাইজেশন করা হয়, যেমন শিক্ষা খাতকে প্রাইভেটাইজেশন করা, চিকিৎসা খাতকে প্রাইভেটাইজেশন করা, পরিবহন খাতকে প্রাইভেটাইজেশন করা, তখন স্বাভাবিকভাবেই মানুষের এসব মৌলিক চাহিদাগুলো, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই জিনিসগুলোর নিয়ন্ত্রণ ব্যক্তি মালিকানাধীন কোম্পানির হাতে চলে যাওয়ার কারণে এই জিনিসগুলোর দাম বেড়ে যায়। তখন সরকারি চিকিৎসা সেবা নিম্নমানের হয়ে যায়, প্রাইভেট চিকিৎসা সেবা ভালো মানের হয়ে যায়, প্রাইভেট পরিবহন ভালো মানের হয়ে যায়, প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান ভালো মানের হয়ে যায়। ফলশ্রুতিতে দেশের জনগণ এসব প্রাইভেট প্রতিষ্ঠানে যেতে বাধ্য হয় এবং এতে মানুষের মৌলিক চাহিদা নিয়ে এককভাবে কিছু ব্যক্তি মালিকানাধীন কোম্পানি ব্যবসা করার সকল মুনাফা গুটি কয়েক ব্যক্তির হাতে চলে যায়। ফলে দিন দিন রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণ দুর্বল হতে থাকে এবং কিছু কর্পোরেট প্রাইভেট কোম্পানি দিন দিন শক্তিশালী হতে থাকে। একইভাবে যখন আমদানির ক্ষেত্রে শুল্ক কমিয়ে দেওয়া হয়, তখন বিদেশি কোম্পানিগুলো সহজেই তারা এসব দেশে তাদের পণ্য রপ্তানি করতে পারে, যার ফলে যে পণ্যগুলো রপ্তানি করা হয় সেসব পণ্য যেগুলো দেশে উৎপাদিত হতো, এই পণ্যগুলো হুমকির মুখে পড়ে এবং বিদেশি সেই পণ্যগুলো দেশে উৎপাদিত পণ্যের তুলনায় কম মূল্যে পাওয়া যায়। ফলে দেশের শিল্প, দেশের কৃষক হুমকির মুখে পড়ে এবং বিদেশি কোম্পানিগুলো এতে লাভবান হয়। এবং এভাবে যখন একটি দেশ দিন দিন আরও দারিদ্রতার দিকে এগিয়ে যায়, দেশের বাজেট ঘাটতি এবং দেশের জনগণের চাহিদা পূরণের জন্য তার ফান্ডিংয়ের অভাব হয়, তখন তারা বেপরোয়া হয়ে আরও বেশি ঋণের দিকে ঝুঁকে পড়ে। তখন শুধু ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ কিংবা উন্নত দেশ থেকেই ঋণ নয়, বরং বিভিন্ন এনজিও কিংবা বিভিন্ন সংস্থা থেকেও দেশটিকে ঋণ নিতে হয়, যার ফলে স্বাভাবিকভাবেই দেশে এসব এনজিও এবং ওই সংস্থাগুলোর প্রভাব বাড়তে থাকে। আমেরিকা যখন সন্ত্রাসবাদ দমনের নামে এসব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ফান্ডিং করতে থাকে, তখনও বাংলাদেশ এসব ফান্ডিং গ্রহণ করে এবং এসব ফান্ডিং গ্রহণ করার কারণেই বাংলাদেশে সন্ত্রাসবাদ না থাকার পরও শেখ হাসিনাকে এসব ফান্ডিং হজম করার জন্য দেশে সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদের নাটক সাজাতে হয়। আমেরিকা এসে তখন বলে দেয়া লাগে না যে বাংলাদেশে একটি জঙ্গিবাদের নাটক সাজাতে হবে, দেখাতে হবে যে বাংলাদেশে জঙ্গি রয়েছে। তো এভাবেই তারা আমাদেরকে দিন দিন গ্রাস করে নিচ্ছে। আমরা যারা পাগল হয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, সুষ্ঠু নির্বাচন এবং আমাদের রাজনৈতিক প্রতিনিধিকে সংসদে পাঠানোর জন্য মরিয়া হয়ে উঠেছি, সেই সংসদ সদস্য কিংবা দেশের সরকার চাইলেও এসব বিষয়ে কোনো ভূমিকা রাখতে পারে না, চাইলেও তারা অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারে না। দিন শেষে এই নির্বাচন, এই গণতন্ত্র, এই সরকার, এগুলো জনগণকে বুঝ দেওয়ার জন্য একটি ঝুলানো মূলা মাত্র। মূল কন্ট্রোল তাদের হাতেই। তাই আমাদেরকে এই চোরাবালি থেকে বের হতে হলে আমাদেরকে এমন একটি সিস্টেম প্রতিষ্ঠিত করতে হবে যেটি স্বয়ং সম্পূর্ণ এবং একদম স্বাধীন, যার নিজস্ব অর্থনৈতিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, পররাষ্ট্রনীতি তথা পুরো বিশ্বকে পরিচালনার জন্য ক্যাপাসিটি রয়েছে।